This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটে জিতলেন, জনগণের রায় পেলেন, কিন্তু সংসদের চৌকাঠ আর মারানো হলো না। হ্যাঁ, আমরা কথা বলছি চট্টগ্রাম ৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরীকে নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েও তিনি সংসদে যেতে পারছেন না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ে ধূলিসাৎ হয়ে গেল তার এমপি হওয়ার সব স্বপ্ন। কিন্তু কেন? সুপ্রিম কোর্টের রায়ে কি কপাল খুলছে জামায়াত প্রার্থীর, নাকি উপনির্বাচন? এই প্রতিবেদনে জানাবো সেই ইতিহাস। গল্পের শুরুটা কিন্তু জয়ের আনন্দ দিয়ে হয়েছিল। নির্বাচন কমিশন প্রথমে তার মনোনয়ন বৈধ ঘোষণা করায় 12 ফেব্রুয়ারির নির্বাচনে তিনি চট্টগ্রাম ৪ আসন থেকে জয়ী হন। কিন্তু আনন্দের স্থায়িত্ব ছিল খুবই কম। ব্যাংক এশিয়া পিএলসি এর ঋণ খেলাপির সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রথমে ফলাফল প্রকাশ স্থগিত রাখে, আর সর্বশেষ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ সাফ জানিয়ে দিল আসলাম চৌধুরী ঋণ খেলাপি, তার প্রার্থিতা সম্পূর্ণ বাতিল। বিজয়ী হয়েও গেজেটে নাম না ওঠা আর শপথ নিতে না পারার এমন নজির ইতিহাসে বিরল। এবার আসা যাক আসল কথায়। সাধারণ মানুষের মনে প্রশ্ন, ঋণ খেলাপির পরিমাণটা আসলে কত? আসলাম চৌধুরী এবং তার মালিকানাধীন রাইজিং স্টিল মিলস লিমিটেডের বিরুদ্ধে ব্যাংক এশিয়ার এক বিশাল অঙ্কের ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। শুনলে চমকে উঠবেন। কেবল একটি মামলাতে আত্মসাৎ ও খেলাপি ঋণের পরিমাণ ৩২৫ কোটি টাকারও বেশি। বছরের পর বছর ধরে ব্যাংকের টাকা পরিশোধ না করে সেই টাকার জোরেই কি তিনি ক্ষমতার চূড়ায় বসতে চেয়েছিলেন? আদালত কিন্তু এবার সেই সুযোগ দেয়নি। জনগণের ট্যাক্সের টাকা যারা হজম করে তাদের জন্য এই রায় একটি চরম হুঁশিয়ারি। 2016 সালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্টের সঙ্গে বৈঠক করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে প্রথম গ্রেপ্তার হন তিনি। এরপর রাষ্ট্রদ্রোহ মামলা, চেক জালিয়াতি আর এই বিশাল ঋণ খেলাপির মামলা মিলিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়ায় প্রায় 76টি। দীর্ঘ 8 বছর 3 মাস চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিজীবন কাটানোর পর 2024 সালের আগস্টে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু কারামুক্ত হয়ে রাজনীতির মাঠে ফিরলেও তার এমপি হওয়ার পথে এবার চূড়ান্ত বাধা হয়ে দাঁড়ালো এই বিপুল পরিমাণ ব্যাংক ঋণ। ক্ষমতার দাপট আর টাকার অহংকার কিভাবে মানুষের কেরিয়ার ধ্বংস করে দেয়, আসলাম চৌধুরী তার বড় উদাহরণ। প্রসঙ্গত, এই মামলায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে মূল আইনি লড়াইটি লড়েছেন সীতাকুণ্ড আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী। প্রশ্ন, নির্বাচন কমিশন এখন কী সিদ্ধান্ত নেবে? আসলাম চৌধুরীর আসনটি কি এখন শূন্য ঘোষণা করা হবে, নাকি আদালতের রায়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াত প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকীকে সরাসরি বিজয়ী ঘোষণা করা হবে? আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে যদি কেবল আসলাম চৌধুরীর ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থান অধিকারীকে বিজয়ী ঘোষণার নির্দেশনা থাকে, তবে আনোয়ার সিদ্দিকী এমপি হবেন। অন্যথায় নির্বাচন কমিশনকে এই আসনে নতুন করে উপনির্বাচন বা পুনর্নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনে আসলাম চৌধুরী ধানের শীষ পেয়েছিলেন 1,42,674 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী দাঁড়িপাল্লা পেয়েছিলেন 89,268 ভোট। জনগণের ভোটে জিতেও যারা নিজেদের ঋণ খেলাপির দায় থেকে মুক্ত করতে পারেন না, তাদের কি আসলেই সংসদে বসার যোগ্যতা আছে? আসলাম চৌধুরীর এই প্রার্থিতা বাতিল কি আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্য কোনো বড় বার্তা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের প্রতিবেদন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।
তোমার